সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় কূটচর্চার শিষ্টানীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার পাশেই হলো মোহাম্মদ জমির, উনি সাবেক রাষ্ট্রদূত এবং প্রধান তথ্য কমিশনার। মাঝখানে আছেন ইনাম আহমেদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ, এবং ওই প্রান্তে আছেন নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগেই আমরা দেখে নিই এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। কাদের মোল্লার ফাঁসি কার্যকরে পাকিস্তানের সংসদের নিন্দা প্রস্তাবের একদিন পর হাই কমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে রাজধানীতেও যৌথ বাহিনীর অভিযান, জানালো গোয়েন্দা পুলিশ। অভিযানের পরদিনই সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। সারা দেশে টানা 72 ঘণ্টা অবরোধের প্রথম দিনে বিক্ষিপ্ত ভাঙচুর, আগুন ও যান চলাচলে বাধা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অবরোধ বিরোধী অবস্থান। 5 জানুয়ারি নির্বাচনে বিএনপির আর অংশগ্রহণের কোনো সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। চলমান সংলাপে ভবিষ্যতে সমাধানের আশাবাদ। এবং ফিফা বিশ্বকাপের আসল ট্রফি এখন ঢাকায়, গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে প্রদর্শিত হবে হোটেল র্যাডিসনে। মোহাম্মদ জমিরকে দিয়ে শুরু করি। যে কথাটা আজকে সারা দিন আলোচনা হচ্ছে, গতকাল পাকিস্তান জাতীয় সংসদে এই যে কাদের মোল্লার ফাঁসি নিয়ে যে প্রস্তাবটা সংসদে উত্থাপন করা হয়েছে এবং পাশ করা হয়েছে, এবং সেখানে কিছু জিনিস আসছে যেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল। এটাকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তানি পত্রপত্রিকাগুলোও কিন্তু এই একইভাবে করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে পাকিস্তান মুসলিম লীগ যারা এখন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে, পাশাপাশি ওইখানে আছে হলো ইমরান খান, তেহরিক ইসলাম, এই দুটি দলই কিন্তু তারা বলেছে। অন্যদিকে পিপিপি এবং এমকিউএম, যেটা বিহারিদের যেটা কওমি মুজাহিদ করাচিতে, তারা কিন্তু এটার বিরোধিতা করেছে। এই অবস্থায় আপনার ইয়াটা কি? আপনাকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত দুঃখজনক যে এইভাবে পাকিস্তান যা কিছু করার তারা করেছে, কিন্তু এইটা হচ্ছে তাদের মূল পরিচিতির একটা অংশ বিশেষ, এবং সেখানে এই কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত এটা সম্পূর্ণভাবে লঙ্ঘন করে তারা যেটা জিনিসটা করেছে, তার মাধ্যমেই তারা প্রকাশ করছে তারা এখনো তাদের কোনো মনে মানে কোনো রকমের অনুশোচনা নেই যে তারা যা কিছু করেছে 71 সালে সেটা করা উচিত হয়নি। এবং এই যে জেনোসাইড যেটা পারপিট্রেট করেছে তার সঙ্গে রয়েছে, আপনি দেখেন এই যে অবিভাজিত সম্পদের ন্যায্য হিস্সা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, এগুলো তো আজও ক্ষমা চায়নি পাকিস্তান। তারপরে এরকম জাতীয় একটা ঘটনা, এর মানেটা কি? তোমার তো লজ্জা হওয়া উচিত। আমি তো বলবো পাকিস্তানিদের লজ্জা হচ্ছে যে এরকম জাতীয় একটা জিনিস তারা বলেছে। কদিন আগে একজন পাকিস্তানি এখানে এসেছিলেন, জার্নালিস্ট, আপনার মনে আছে, তিনি বললেন যে আমি ক্ষমা চাচ্ছি সবার হয়ে, কিন্তু তারেক আলী আসলো, তারেক আলীর আগে যখন ওই আপনার ওই লিবারেশন অনার দেওয়া হলো, একজন কর্মী এসেছিলেন। আমার কথা হচ্ছে যে পাকিস্তানকে যদি এইটুকু না বোঝে, আর জাতীয়ভাবে যারা না বুঝলেও আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের উচিত ছিল বলা, তাদের পয়েন্ট আউট করা উচিত, যারা কিনা এত বড় বড় কথা বলছে আমাদের সম্পর্কে, ইনক্লুডিং আমাদের জাতিসংঘের বান কি মুন, তার উচিত বলা যে যা কিছু ঘটেছে 71 সালে নিন্দনীয়, এবং এটা অপরাধ, এমন একটা জিনিস যেটা কিনা বিচার হচ্ছে, বিচার হওয়া সম্পন্ন হওয়া উচিত, এবং যেটা আগেই হওয়া উচিত ছিল। এখন হচ্ছে সেটার সাথে কোনো রকমের ইয়ে নেই, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ ইন ইট, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। ইনাম ভাই, আপনি উনি যেটা বলছেন, তিনি তার শুধুই বলবো এটা খুব অনুচিত, অন্যায় এবং অনভিপ্রেত যে এ ধরনের কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে এ ধরনের অভিমত ব্যক্ত করায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। আপনি হয়তো জানেন, দেখেছেন যে বিএনপি দল থেকে বলা হয়েছে, এবং এর মুখপাত্র নজরুল ইসলাম খান সাহেব এবং আগের বলেছেন এগুলো আমাদের আগেও আরো জোর করে প্রতিবাদ জানানো উচিত ছিল। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে আমাদের দেশের যে জনগণের মধ্যে এই যে বিভাজন, যে অনৈক্য রয়েছে, বিশেষ করে বিদেশ নীতির ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে, তার সুযোগ গ্রহণ করে অনেকেই অনেক কথা বলছেন। আমাদের অনৈক্য এর জন্য তিনি মুখ্যত দায়ী করেছেন। তিনি এটাও বলেছেন আমাদের আরো আগে এটার প্রতিবাদ জানানো উচিত ছিল।
যদিও যেটা আপনি মেনশন করলেন যে ওখানে পিপিপি এবং এমকিউএম তারা তারা এর সঙ্গে অন্যরকম মতামত প্রকাশ করেছে এবং তারা এটা বিরোধিতা করেছে। এটা ঠিক। এবং এখানে আপনি যেটা বললেন যে দুজন জার্নালিস্ট এসেছিলেন, তারা ওটা প্রতিবাদ করেছিলেন। কিন্তু আমাদের যে বিভাজনের সুযোগ নিয়ে আজকে দেখুন অনেকগুলোতে শুধু পাকিস্তান তো বললো, এটা বান কি মুনের কথা যে বিষয়ে বললেন, যেটা জামিল বললেন অত্যন্ত রিলেভেন্ট। বান কি মুন কি কথা বলেছেন সেটা আরও ব্যাপার। উনি বলছেন, তার মুখপাত্র বলেছেন, আমি লিখে নিয়ে এসেছি, কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় মহাসচিব বান কি মুন দুঃখ প্রকাশ করেছেন, রিগ্রেট করেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্পর্শকাতর সময়ে সহিংসতার উস্কে দেওয়ার সম্ভাবনা ও যে কোনো সময় গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘের দৃঢ় অবস্থান বিবেচনায় কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে নিরুৎসাহ করেছিলেন মহাসচিব বান কি মুন। তিনি বলছেন যে এইসব যে গোলমালের জন্য এটা তিনি মানে পরোক্ষভাবে দায়ী করছেন। মহাসচিব বান কি মুন সব পক্ষকে মানে ইনক্লুডিং সরকার আর কি, সব পক্ষকে সংযম পালন করে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আচ্ছা, তারপর রয়েছে জাতিসংঘ তো হলো ইউসি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টার্কি, কানাডা এবং এসব বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উপায়ে এগুলোর প্রতিবাদ এগুলো জিনিস এসেছে। আমাদের বক্তব্য হলো এই যে আমরা এইসব বিদেশ বা বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের একটা কমন পলিসি থাকা উচিত, দেশের কমন পলিসি, লোকেরা যাতে বুঝতে পারে যে আমাদের সার্বভৌমত্বের এটি হচ্ছে আমাদের সবচেয়ে স্পর্শকাতর ব্যাপার। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করতে চাই, সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমরা এসব আমাদের হস্তক্ষেপ আমরা মোটেই পছন্দ করি না। এই যে কিছুদিন আগে ভারতীয় পররাষ্ট্র সচিব এসে বলে গেলেন এবং একজন দলের প্রধানকে বলে গেলেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এবং সে দলের প্রধান প্রকাশ্যভাবে তার উপস্থিতিতেই বললেন যে তিনি এই পরামর্শ দিতে চেয়েছেন, আমি সেটা প্রত্যাখ্যান করেছি। এই ধরনের আমাদের অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করার চেষ্টা, যে জাতিসংঘ বলুন বা অন্যান্যদের বলুন, আমার কাছে মনে হয় এটা করা হতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম। এইসব ব্যাপারে আমাদের জাতীয় নীতির ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত হবে। এখানে কোনো আমাদের ছাড় দেওয়া উচিত হবে না, এবং আমাদের দেখানো হবে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা অভ্যন্তরীণ উপায় এটাকে ইয়ে করবো। সুতরাং তিনি যেটা বলেছেন বক্তব্যের সঙ্গে আমি এখানে ঐক্যবদ্ধ আরও আমি বলতে চাচ্ছি, আরও কতগুলো ব্যাপার রয়েছে যে আমাদের মনে হয় যে এই সব ব্যাপারে শুধু যে এটার ব্যাপারে নয়, আপনার যে অন্যান্য বিদেশের বৈদেশিক নীতি এবং আমাদের জাতীয় নীতি, ধরুন ইনভেস্টমেন্ট এবং এইসব ব্যাপারেও আমাদের জাতীয় একটা ন্যাশনাল পলিসি থাকা খুবই বাঞ্ছনীয়, যার জন্য যেটা ইররেসপেক্টিভ অফ দ্য গভর্নমেন্টস, যেটা একটা দল গেল আরেকটা দল এলো, কিন্তু আমাদের যেটা স্বাভাবিক গতি প্রকৃতিতে এটা থাকে। আপনি আমাকে উন্নয়ন বিশেষজ্ঞ বলে উল্লেখ করেছেন, ধন্যবাদ। কিন্তু আমি মনে হয় যে আমাদের উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখতে চাই আমরা, তাহলে আমাদের রাখতে হবে এইসব ব্যাপারে এই ইউনিভার্সাল পলিসিগুলো এটা প্রকাশ করতে হবে। আমাদের যে ইররেসপেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট যেটা আসে, আমাদের অভ্যন্তরীণ নীতি, শিল্পনীতি, এই ইনভেস্টমেন্ট পলিসি, এগুলো এই হবে না, এগুলো আমাদের জানিয়ে দেওয়া উচিত হবে। তাহলে মানুষের আমাদের দেশের প্রতি আস্থা হবে, সার্বভৌমত্ব হবে। নাইম ভাই, উনি একটা কথা বলেছেন অনেক, আর বলছে যে জাতিসংঘ থেকে আমরা সবাই কিন্তু এই কাজগুলো শুধুমাত্র যে পাকিস্তানের সংসদ দিয়ে করেছে না, সবাই কিন্তু তাদের ইচ্ছা মতো আমাদের উপর দিয়ে বলে যাচ্ছে। এক্ষেত্রে আপনার ইয়েটা কি? আমি একটা কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখনও কিন্তু সকলে আমাদের পক্ষে ছিল না, তখনও বিরোধিতাকারী ছিল। আমার কাছে কিন্তু এগুলি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় না। আমাদের কাজ হলো এগুলি উপেক্ষা করা, এগুলি প্রত্যাখ্যান করা, এগুলিকে ইগনোর করা। কেন বলছে, পাকিস্তান তো ইটসেলফ আবার একটা আলাদা রাষ্ট্র, তার সংসদে সে কোন রাজাকারের পক্ষে একটা বিবৃতি এন্ডোর্স করবে, কার বিরুদ্ধে করবে, এতে আমার কি আসে যায়? আমি এত গুরুত্ব দিচ্ছি কেন? আমি পাকিস্তান আমার কাছে গুরুত্বপূর্ণ দেশ নাকি? আমি মনে করেন যে আমাদের সংসদের একটা, ধরেন এখন যদি সংসদ অধিবেশনে থাকতো, সে নেলসন ম্যান্ডেলা প্রয়াত হয়েছেন, ওনার জন্য কিন্তু আমরা একটা শোক প্রস্তাব আনতাম। তার মানে একটা দেশের বাইরের কারোর ব্যাপারে এই ধরনের প্রস্তাব আনতে পারে, কিন্তু এটা ভালো জিনিসের জন্য প্রস্তাব আনা, একটা নিন্দনীয় জিনিসের আনা, এটা তো তার রুচি, তার দায় দায়িত্ব। আই এম নট রেসপন্সিবল ফর
পাকিস্তানস বিহেভিয়ার। আমাদের দায়িত্ব হলো এটাকে আমরা এক কথায় উই রিজেক্ট, উই ইগনোর, উই ডোন্ট কেয়ার। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা এত কাতর হব কেন, কে কোথায় কি বলল, বাংলাদেশ কারোর মুখাপেক্ষী নাকি? এরকম যদি ধরেন এই ইউরোপীয় ইউনিয়নের দূতরা আমাদের অনুষ্ঠানে আসেন নাই, তা তারা না আসলে কি আমাদের দেশটা আমরা পরাধীন মেনে নিব নাকি এখন? তো আমি ব্যক্তিগতভাবে আমি বিরক্ত, কিন্তু এটাতে আমি অসহায় বোধ করব না। আমার পরিষ্কার কথা, এটা পাকিস্তান একটা রাষ্ট্র, সে করেছে এবং এটা করাতে একটা সুবিধাও হয়েছে। আমরা যে এখানে বিচারটা করছি আমরা আরো স্পষ্ট করে বুঝলাম যে উই আর ইন দি রাইট ট্র্যাক। কারণ এই মানুষটাকে বিচার করাতে তারা বলল যে তারা পাকিস্তানের লোক, এই লোকটি পাকিস্তানের বন্ধু, পাকিস্তানের লোক হিসেবে দায়িত্ব পালন করছিল, সে পাকিস্তানের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল। তো ৭১ এবং না পরেও আমৃত্যু মানে মৃত্যুর আগে পর্যন্ত উনি হি ওয়াজ এ ফ্রেন্ড অফ পাকিস্তান। তো এগুলি আমাদের এই কথাগুলি সংসদে ওঠাতে আমাদের ক্ষতি হলো কোথায়? তারপরে আসেন পাকিস্তানের প্রশ্নে। পাকিস্তানের নাগরিক সমাজে কিন্তু এখন একটা ক্রমবর্ধমান মানে এলিজিয়েন্স টু বাংলাদেশ ডেভেলপ করছে। প্রচুর সাংবাদিক, প্রচুর মানবাধিকার কর্মী ধীরে ধীরে উপলব্ধি করছেন এবং প্রকাশ্যে বলছেন যে পাকিস্তান হ্যাজ ডিড রং ইন 1971। তারা ক্ষমা চাওয়ার কথা বলছেন এবং অনেকে প্রাইভেটলি ব্যক্তিগতভাবে ক্ষমাও চাচ্ছেন বাংলাদেশের নাগরিকদের কাছে। আমরা কিন্তু ইনক্রিজিং না, আপনি খুব অবাক হবেন না, আপনি জানেনই আসলে যে বাংলাদেশের এই যে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি, তাদের অনেকে পাকিস্তানে গিয়ে সেই রকম নাগরিক সমাজের সাংবাদিকদের সহায়তা নিয়ে প্রচুর রিসার্চের কাজ করে এসছেন কিভাবে বাংলাদেশে মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, ৭১ মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে ইত্যাদি অনেক কিছু বিষয়। সো পাকিস্তানের শাসক দলের একটা এটা রেজলিউশন, এটার সাথে পাকিস্তানেরই আবার অনেকগুলি দলের কিন্তু সম্পর্ক নাই, তারা কিন্তু এটা রিজেক্টও করেছে। আগামী দিনগুলিতে আপনি দেখবেন পাকিস্তানের পত্রপত্রিকায় হয়তো এটার ক্রিটিসিজমও অনেকে করবে, আমরা অপেক্ষা করছি আমরা দেখার জন্য। সো আমি এটাকে গুরুত্ব দেওয়ার পক্ষপাতী না, আমি এতে আশ্চর্য হওয়ারও পক্ষপাতী না। আমি এইভাবে দেখি পুরো বিষয়টাকে। আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বান কি মুন সাহেব যে ওনার মন্তব্য করেছেন, উনি যেটা এনাম ভাই পড়লেন যে উস্কে দেওয়া, যে শব্দটা ব্যবহার করছে উস্কে দেওয়া। আমার কথা হচ্ছে ওনার এই যে নৈতিকতা এবং নীতিবোধ, যখন ড্রোন হামলা করে হাজার হাজার ব্যক্তিবর্গ, বেসামরিক ব্যক্তিবর্গ আফগানিস্তান এবং ইরাকে মারা গেছে, ইয়েমেনে মারা গেছে, তখন এই নৈতিকতা বোধটা কোথায় ছিল না? নীতিবোধটা গেল কোথায়? তখন কেন এই যে আমাদের যারা আছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য যারা আছেন তারা তখন কেন প্রতিবাদ জানাচ্ছেন না যে ড্রোন হামলা বন্ধ করো? এখন তো ওনারা যেহেতু দেখা যাচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি থেকে তাদের কথাবার্তা যারা যা কিছু করা হয়েছে, ট্যাপ করা হয়েছে বাই দ্য আমেরিকান ইন্টেলিজেন্স, সেটা নিয়ে তারা খুব অত্যন্ত চিন্তিত এবং গালাগালি করছেন, তাই তো? ব্রাজিল বলেন কি, ফ্রান্স বলেন কি, জার্মানি বলেন ইত্যাদি, তারা রোষ প্রকাশ করছেন। কিন্তু এই জিনিসগুলো যখন ঘটছে তখন তারা কোনো কথা বলেননি। হঠাৎ করে একজন যুদ্ধ অপরাধী যে কিনা নির্মমভাবে বিভিন্নভাবে তাদের যা কিছু করার হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘন করে লোকজনকে খুন খারাপের সঙ্গে সম্পৃক্ত ছিল, তার ব্যাপারে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো। So that is quite acceptable to our country. So they have no business to come and talk about it. আমরা তো কোনো কিছু বলছি না তাদের রুয়ান্ডার ব্যাপারে কিভাবে তারা ট্রায়াল করছে, আমরা কিছু বলছি না তারা কিভাবে বসনিয়া ট্রায়াল করছে, মলাডিচকে কি অন্যান্য যাদের মিলোসেভিচকে ইত্যাদি যা কিছু করেছে, আমরা কিছু বলছি না তাদেরকে। Who are they to come and tell us anything? আমি কি একটা ছোট্ট কথা বলবো, যে ইনাম ভাইয়ের কথার ওই রেফারেন্সটা, যে আমাদের দুটো প্রধান রাজনৈতিক দল, যেটা আমরা সবাই জানি এই দুটো দলই বাংলাদেশের বেশিরভাগ মানুষকে রিপ্রেজেন্ট করে, তাদের মধ্যে যদি সমঝোতা হয়, পৃথিবীর যে কোনো দেশ আমাদেরকে আরো বেশি সমঝে চলা বা মর্যাদা দেওয়ার কথা। এই আমাদের এই অনৈক্যের জায়গাটা এটাও সত্য যে অন্যদেরকে সুযোগ দেয় এই বাড়াবাড়িগুলি করা, এই শিষ্টাচার বহির্ভূত কাজ করা। এখন আপনি যদি আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটাও চিন্তা করেন, আজকে যে অবস্থা সারা দেশে চলছে, যেভাবে একের পর এক মানুষ মারা যাচ্ছে, মানে সম্পদ ধ্বংস হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে,
আমাদের মাইনরিটি কমিউনিটির উপর যেভাবে আঘাত আসছে, হ্যাঁ, এই সমস্ত কিছুর জন্য একদিকে যেমন বিরোধী দল দায়ী, সরকারি দল কি কোনোভাবে কম দায়ী? সরকারি দল কি মানে চোখে পড়ার মতো কনভিন্সিং এফার্ট নিয়েছে যে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে রাজনৈতিক সমাধান করার? কারণ বাকিগুলি তো সিম্পটম। আমাদের মূল অসুখ, এই অসুখ সারানোর জন্য প্রধান দুই দলের দায়িত্ব একটু কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে ওনাদের? আমরা যে নির্বাচনটা এখন হতে দেখছি, এই নির্বাচনে কি আমরা চেয়েছিলাম? এমনকি আওয়ামী লীগও চেয়েছিল। বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আওয়ামী লীগ তার জীবনের সবচেয়ে লজ্জাজনক একটা নির্বাচন তাদের সরকার আমলে করছে। এটা ইতিহাসে এটা কিভাবে ব্যাখ্যা করা হবে? হ্যাঁ ভাই, এই যে একটা বলেছে যে নির্বাচনটাকে নিয়ে উনি যে কথাটা বলেছেন, যে এই যে নির্বাচনটা যে নজিরবিহীন বলা হয়েছে এর আগে, মানে যেগুলো আছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? আমি বলবো সেটা হচ্ছে যে নির্বাচন এবং নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে আমি ইফ আই মে পুট ইট দিস ওয়ে, সাধারণ নাগরিক হিসেবে আমরা গুরুত্ব দিচ্ছি গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়াকে, অবশ্যই সেটা গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে ইটস পার্ট অফ দ্য লার্জার পিকচার। আমার দুঃখ যেটা সেটা নয়, আমার দুঃখ হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি কোনো মতে আরো বেশি বাস্তবায়ন করতে হয়, শুধু নির্বাচন নিয়ে করলে হবে না। একটা নির্বাচন তো হলো 2008 সালে শেষে, তারপরে কি হলো, কি দেখলাম আমরা? যে দল হেরে গেল সে দল গেলই না জাতীয় সংসদে। এই যে জিনিসটা এখন এনাম ভাই বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উই মাস্ট রাইজ অ্যাবাভ ইকোনমিক ব্যাপারে, যাতে অর্থনৈতিক কাঠামোগত দিক থেকে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার দিক থেকে, নীতিগত যে জিনিসগুলো, সেগুলোর জন্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। সেখানে আলোচনা করে নীতি নির্ধারণ করে লিস্ট কমন ডিনোমিনেটর করে। আপনি দেখবেন ভারতের কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ভারতের নিজেদের মধ্যে সারাক্ষণ মারামারি করছে তারা, বিজেপি বলেন আর এই মমতা বলেন আর কংগ্রেস বলেন, যাকে বলেন, কিন্তু কাশ্মীরের ব্যাপারে কি হয়? সব এক। আচ্ছা, একটা ফোন আছে আমাদের সৌদি আরব থেকে। আপনি আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আপনার ওয়ালাইকুম টিভিতে আসসালাম। দেখতে আছি। কেমন আছেন আপনি? ভালো, বলেন। আমার প্রশ্ন এখানে যারা আছেন তাদের কাছে, যে পাকিস্তানের এত বড় সাহস আসলে কোত্থেকে যে একটা স্বাধীন দেশের ব্যাপারে একজন রাজাকারের মৃত্যু দণ্ডের কারণে তারা তাদের পার্লামেন্টে পাস করে এবং বাংলাদেশের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে। এই সাহসটা তাদের কোত্থেকে আসলো? আপনাকে ধন্যবাদ। আমি নাইম ভাইয়ের কাছে এটা আপনি বলছিলেন যেমন রিয়াকশনটা যেভাবে আসছে। জি, আমি তো এটা বলেছি, এটা আলোচনা হয়েছে, রিপিটেশন হবে। আমি বলেছি দেখেন, একটা কতগুলো জিনিস আছে, এটা কোন জিনিস নিয়ে আলোচনা করার মতো মর্যাদা করতে হইতে হয়, এটা তো একটা মান থাকতে হবে। এটা হলো ইগনোর করার মতো একটা বিষয়। এটাকে আমরা ইগনোর করব, আমরা রিজেক্ট করব, এটা নিয়ে আমরা মানে যেটাকে হতাশ হওয়ার মতো বিষয় না। পাকিস্তান ইজ নট এ কান্ট্রি যেটা আমার ভবিষ্যৎ নির্ধারণ করে। আমরা পাকিস্তানের সাথে ছিলাম কত বছর? আমরা কিন্তু স্বাধীন দেশ হিসেবে 42 বছর হয়ে গেছে। ইট ইজ মোর অলমোস্ট ডাবল দি টাইম দ্যাট উই হ্যাভ স্পেন্ড টাইম উইথ পাকিস্তান। 24 আর 42 এটা রিভার্স হয়ে গেছে, অলমোস্ট রিভার্স। তো আমাদেরকে তো পাকিস্তান ফ্রেমওয়ার্ক থেকে বাইরে হয়ে আসতে হবে। পাকিস্তান ইজ এনি আদার কান্ট্রি ভেরি রিলেভেন্ট টু আওয়ার কালচার, আমাদের মানে ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যৎ। জিওগ্রাফিক্যালি ইট ইজ টু ফার। দে আর নট আওয়ার নেইবার। ইন্ডিয়া ইজ আওয়ার রিয়েল নেইবার। মানে আমাদের যদি রিয়েলি মিয়ানমার নেইবার। এই জন্য আমি বলছি যে এটা ওই যোগ্যতাই রাখে না এত উৎকণ্ঠার। আমি অনেস্টলি বলছি, আমি জাস্ট পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে বলতাম যে তোমরা যে প্রস্তাব আনলা সংসদে এগুলির বিবরণ দাও, আমি এই বিবরণগুলি চাই। এগুলি বরং কাজে লাগবে যখন আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারটা করছি। যে এই যে দেখো, পাকিস্তানও বলে যে তোমরা ছিলা তাদের দোষর, এই যে দেখো পার্লামেন্টে এই ব্যাপারে আসছে, সুতরাং এখন আর সাক্ষী দুই একটা কম লাগবে আমাদের। তো আমি কিন্তু সহজ হবে আমাদের পক্ষে এটা মানে ইনফারেন্সে যাওয়া। আরেকটা কথা যেটা আমি বলেছিলাম, যে আমাদের যেটা দেখতে হবে এইরকম যেন ইনক্রিজিংলি আমরা কিন্তু এমন একটা বিশ্বে বসবাস করি যেখানে ইন্টারডিপেন্ডেন্স, আমার এক্সপোর্টের, আমার ইম্পোর্টের কতগুলি মানে দেশের সাথে আমাদের সম্পর্ক সঠিক রাখা প্রয়োজন। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুই দলের ঐক্য দরকার, দেশের শান্তির জন্য দুই দলের ঐক্য দরকার।
আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য। আমার একটা বহু বছর আগে ডেইলি স্টারে একটা লেখা ছাপা হয়েছিল, যে এটার শিরোনামের ব্যাপারটা এরকম ছিল, দি প্রক্সিমিটি অফ দি টু লিডার্স খালেদা জিয়া এন্ড হাসিনা অ্যাকচুয়ালি ডিসাইডস, তারা যত কাছাকাছি আসবেন তত আমাদের উন্নয়নের সম্ভাবনা প্রসারিত হবে, তারা যত দূরে যাবেন একজন আরেকজনের কাছ থেকে তত আমাদের উন্নয়নের সম্ভাবনা সংকুচিত হবে। এই জায়গায় এনাম ভাই, এই যে যত কাছাকাছি আসবে, Correct. হ্যাঁ, কিন্তু কোনো মতেই কাছাকাছি আসছে না, আপনি বলেন। না, এটা যে কাছাকাছি আসছেন না, এটা মানে দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই এটা তিনি যেটা বলেছেন সত্যি কথা বলেছেন, এবং এটাও তিনি আরেকটি সত্যি কথা বলেছিলেন যে বর্তমানে যে ধরুন এই যে একটা তথাকথিত নির্বাচনের মহড়া হচ্ছে বা হচ্ছে, যে এটা চরম লজ্জাজনক বলে তিনি উল্লেখ করেছেন। আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। চরম লজ্জাজনক হচ্ছে, এটা কোনো নির্বাচনই নয়, নির্বাচন কোনো এটা প্রহসনও নয়। এটা হচ্ছে, আপনার দেখুন আমাদের দেশের বাংলাদেশে আমরা এই ডিসেম্বর বিজয়ের মাসে কত ত্যাগ তিতিক্ষা রক্তপাতের ভেতর দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল, উনি বঙ্গবন্ধুর কথা বলতে, স্বপ্ন ছিল গণতান্ত্রিক দেশ হবে, মানুষের ভোটের অধিকার থাকবে, মানুষ এর মানবাধিকারটা প্রতিষ্ঠা হবে, বেসিক হিউম্যান রাইটস, ওটা ছিল মেইন প্রশ্ন। আমরা তারপরে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের ভবিষ্যৎকে আমরা রচনা করব। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আজকে এই নির্বাচনে অধিকাংশ মানুষের ভোটের অধিকারটা মধ্যে পেল না, সে এক্সারসাইজ করতে পারলো না। এই যে অধিকাংশ সিট আপনার আনকন্টেস্টেড হয়ে গেল, নির্বাচনই হলো না। আপনি কোথায়? আপনার জন্য বলি একটা কথা, বঙ্গবন্ধুর যখন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, বঙ্গবন্ধুর পাশে দাঁড়ানোর মতো একটা নামও যখন এই দেশে নাই, সেই ৭৩-এর নির্বাচনেও আনকন্টেস্টেড ছিল 18টা, আর এখন হয় 154টা। এটা কি সম্ভব? 157টা হতে হয়। আরেকটা কথা চিন্তা করে দেখেন, এই যে হলো আপনি 157টা, এবং বাকি যেসব সিটগুলো আছে ওগুলোতে কিন্তু নির্বাচন হচ্ছে না, চয়ন হচ্ছে। আমরা জানি কি কি প্রসেসে। একজন চয়নে ব্যর্থ, যে আমার কাছে এসে আক্ষেপ করেছিল, আমার বন্ধু মানুষ, তাকে আমি স্নেহভাজন লোক, তিনি বললেন যে দেখেন কিভাবে আমাদের অবিচার করা হলো, আমরা সারা ছিলাম, এতদিন ছিলাম সঙ্গে, এটা অবিচার করে যাকে তাকে চয়ন করা হচ্ছে, বেছে নেওয়া হচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে? তিনি নিজেই বলছেন। শুধু তার কথা তো নয়, সারা দেশে বিদেশে এটা আপনার শুধু নির্বাচন প্রহসন হচ্ছে না, ধিকৃত হয়ে যাচ্ছে। শুধু এটা আমরা আমাদের যোগ্য নই। এখন কথা হচ্ছে এ ব্যাপারে আপনার জনাব সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যে আপনারা দেখুন, আমরা আগামীতে এটা কি মধ্যবর্তী নির্বাচনের কথা চিন্তা করুন। এখন থেকে বলছেন মধ্যবর্তী নির্বাচনের কথা চিন্তা করুন। উবায়দুল কাদের সাহেব আবার বলেছেন যে এখন যে বর্তমানে যে এই নির্বাচন নেই, আমরা একাদশ পার্লামেন্টের কথা আলোচনা করতে পারি। অর্থাৎ তিনি কি এই বলতে চাচ্ছেন যে 11 পার্লামেন্টের ওই সংসদই, আর অর্থাৎ তিনি কি বলতে চাচ্ছেন 5 তারিখ বা 6 তারিখ এই নির্বাচনকে বরখাস্ত করে দেওয়া হবে, নাকচ করে দিয়ে আমরা, সেটা যদি হয়ে থাকে, এটা যদি তার মনের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তিনি এটা বোধহয় প্র্যাগমেটিক কথাবার্তা বলেছেন, যে ঠিক আছে 6 তারিখ এই নির্বাচনকে নাকচ করে দিলেন, নাকচ করে দিয়ে আমরা আরেকটা নির্বাচন, সার্থক সঠিক নির্বাচনের প্রতি এগোতে চাই, এবং এটা সমঝোতার ভিত্তিতে আমাদের এগোতে হবে। এবং সেখানে আমরা চাই যেটা বললে, উনিও বললেন, আপনিও বললেন, যে দুই নেত্রী কাছাকাছি আসবেন, তাদের মতামত, দেশের যে মানুষের মতামতের রিফ্লেকশন, প্রতিফলন ঘটবে। এবং আসল কথাটা হচ্ছে এই, যে আমরা এমন একটা নির্বাচন চাই, পদ্ধতি চাই, যেখানে আমরা প্লেয়িং ফিল্ড সমান থাকবে, কারো দিকে ব্যালেন্সটা টিল্টেড হবে না, এবং মানুষ তার ইচ্ছে মতো ভোট দিতে পারে, আনন্দের সঙ্গে ভোট দিতে পারে। যেমন শাহদিন মালিক একটা কথা ঠাট্টা করে বলেছিল যে এখন তো খুব অবাধ নির্বাচন হচ্ছে, কোনো বাধা নেই। ফেসবুকে একজন SMS করেছেন যে অনিকা সরকার স্বেচ্ছায় যা করছে তা বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, সো সময় এখনো আছে, সমাধানের চেষ্টা করুন। এই তো সমাধানের চেষ্টা, বর্তমানে এই প্রসেসটাকে নাকচ করে দিয়ে, এটাকে ফার্স্টটাকে নাকচ করে দিয়ে আমরা সত্যিকারের নির্বাচনের পথে এগোতে পারি। আজকে নির্বাচন যদি আমরা করতে চাই, তাহলে এই যে আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে কাছে আসছে না, এই যে দেখুন আজকে যে গার্ডিয়ান পেপার করেছে, সমস্ত বাংলাদেশ আজকে কারারুদ্ধ, কারাগারে পরিণত হয়েছে, কিন্তু গার্ডিয়ান করেছে। আপনার টেলিগ্রাম বলছে রেপ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এইসব কথাগুলো আমাদের বিজয়ের মাসে শুনতে হচ্ছে, আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার মাসে বাংলাদেশ সম্পর্কে সব কথা শুনতে হচ্ছে। বড় দুঃখ লাগে সত্যি। দায় দায়িত্বটা কার? দায় দায়িত্ব আমাদের সকলের। সত্যিকার বলতে চান, আমি বলবো
বিশ্বাস করে আমি নিরপেক্ষভাবে বলছি এটা তো বর্তমান সরকারি দলের, তারা এই জিনিসটা ঠিক আছে ইনাম ভাই, ইনাম ভাই আপনি যেটা বলেছেন আমি ইনাম ভাইয়ের সাথে প্রায় একমত। আমি এটাকে বলবো 51-49 আচ্ছা, না, সরকারের না, না, দায়িত্ব একটু বেশি। ইনাম ভাই যেটা বলেছে ঠিক আছে, এবার তাহলে আমি জমির ভাই বলুন। ইনাম ভাই যেটা বলেছে যে আমি মনে করি সরকারি দলই। না, আমি একবার ওই যে কারারুদ্ধ শব্দটা ব্যবহার করলেন, আমি একবার শুনতে চাই ওনার কাছ থেকে যে যা কিছু ঘটনা ঘটছে ঢাকার বাইরে, এই যে রাস্তা খুঁড়ে ফেলা, তারপরে রেল লাইন উখড়ে ফেলা, লোকজনের গায়ে আগুন লাগানো, লোকজন এই যে কুপিয়ে মারা, তারপরে গিয়ে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, এই যে পোস্ট অফিসের মধ্যে আজকে ছবি দিয়েছে বড় করে, যে পোস্ট অফিসের মধ্যে আগুন দিয়েছে, সম্পূর্ণ পোস্টম্যান দাঁড়িয়ে আছে ওখানে, চিঠি পত্র সব পুড়ে শেষ হয়ে গেছে। একবার উনি বলুক যে বিএনপির তরফ থেকে আমরা মনে করি যে এইটা ভুল করা হচ্ছে। আমি শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে আমি চাই ওনাদের বুঝতে হবে, যেটা আমি এই বসে বসে নোট করছিলাম, যে আজকে এই সন্ত্রাস মুক্ত পরিবেশ যদি করতে, সংঘাত থেকে যদি ব্যবসাকে মুক্ত করা, এই যে দিনে আনতে দিনে খাই যারা লোকজন রাস্তার কিনারে বসে, ফুটপাতের পাশে বসে ছোট ছোট চীনাবাদাম বিক্রি করে, এটা করে যে মুড়ি বিক্রি করে ইত্যাদি, তারা কোথায় যাবে? কোথায় রিকশাওয়ালাগুলো কোথায় যাবে? তারপরে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে জনগণের নিরাপত্তা যদি আপনি বলছেন জনগণের নিরাপত্তা দেওয়ার অধিকার হচ্ছে, দায় হচ্ছে সরকারের, ঠিক আছে, সরকারের যদি দায় হয়ে থাকে সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যারা আগুন দিচ্ছে তাদেরকে বন্ধ করা, তাদেরকে বলা, নিরুৎসাহিত করা যে না তোমরা দেবে না। লেট দ্য অপোজিশন কাম আউট অন দ্য স্ট্রিট অ্যান্ড সে, আই মিন ইট when I say that, let them come and say আমরা আছি পুলিশের সাথে। যদি রেল লাইন উঠাচ্ছে, একটা রেল লাইন উঠানো সোজা কথা না। আপনি মনে করেন 50 ফিট রেল লাইন উঠানো 50টা লোক লাগে, সেখানে যদি আমরা বলি ঠিক আছে আমরা পুলিশ করব, আমরা পুলিশিং করব, পুলিশ যদি থাকে 50টা, আমাদের 500টা লোক যাবে যাতে করে রেল লাইন না উঠায়। সরকারের কাছে কি, আমি একটু অনেস্টলি আপনাকে জিজ্ঞেস করি, নাগরিক হিসেবে আপনি বলেন, এটা যদি আপনার বিরোধী দলের কাছে দাবি হয়, সরকারের কাছে মূল অসুখ সারানোর জন্য আপনার কি দাবি হয়? আমার দুটো জিনিস, একটা হচ্ছে যে সরকার এই যে যদি কোনো কারণে ওনারা যে ডায়ালগে আসলেন না, শেষ পর্যন্ত ওনারা গেলেন, দে ওয়েন্ট টু বঙ্গভবন, দে স্যাট ডাউন টুগেদার, তার মধ্যে ডেলি স্টারে সে কার্টুনটা বেরিয়েছে, তারাঙ্ক সাহেব বাইরে দাঁড়িয়ে আছেন আলোতে, এবং ভেতরে কেউ পেপসি কোলা খাচ্ছে, কেউ ঘুমোচ্ছে, কেউ আগুনের স্বপ্ন দেখছে ইত্যাদি। আমার কথা হচ্ছে যে সরকারের তরফ থেকে তাহলে হয়তো একটা জিনিস করা যেতে পারত, সেটা হচ্ছে আমাদের মহাসচিব কিংবা আমাদের কোনো ব্যক্তিবর্গ তারা সোজা গিয়ে ওনাদের বাসায় গিয়ে বলে আমরা এসেছি, আপনারা আসুন বসুন আমাদের সাথে, কোথায় বসবেন বলেন, চলেন এখানে রাস্তা ফুটপাতে বসি, লোকজন দেখুক। এটা আমাদের সরকারের হয়তো করা উচিত ছিল এবং এটা করা হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে অন্য, আমার কথা হচ্ছে যেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা আসুন, আপনারা যেটা ওনারা বললেন যে হোম মিনিস্ট্রি সব কন্ট্রোল করছে, ঠিক আছে, হোম মিনিস্ট্রি দেওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার, না এটা তারা বলে নাই যে হোম মিনিস্ট্রি কন্ট্রোল করছে, তারা বলছে যে প্রধানমন্ত্রী সবকিছু করছে। সেখানে প্রধানমন্ত্রী যদি হোম মিনিস্ট্রি ছেড়ে দেয়, না ছেড়ে দিলে হবে না, কারণ কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকেই কেবলমাত্র ক্ষমতা দেয়। যদি কোনো কারণে আজকে বর্তমান পরিস্থিতিতে তো ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের আন্ডারে সবকিছু থাকা, নির্বাচন কমিশন কিচ্ছুই করছে না। আমি জমির ভাই আপনি বলেন, নির্বাচন কমিশন অর্ডার দিয়েছে আওয়ামী লীগ যেন সবগুলি বিলবোর্ড নামায়, অর্ডার দেওয়ার পরে 1 মাস হয়ে গেছে, একটি বিলবোর্ড নামানো হয়। সেক্ষেত্রে যদি বিলবোর্ড না নামিয়ে থাকে, নির্বাচন কমিশন সেই প্রার্থীর সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া নাই তো, নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ডই নাই। দেন দ্য ফল্ট লাইজ উইথ দ্য নির্বাচন কমিশন। নো, ইট লাইজ উইথ দি গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট ওই নির্বাচন কমিশনকে ওইরকম অথর্ব করে রেখেছে। এভরিবডি আন্ডারস্ট্যান্ডস দ্যাট। তাহলে ইন দ্যাট কেস বোথ সাইডস আর ইকুয়ালি রেসপন্সিবল। আই টেল দ্যাট, উনি তো তাই বলেছিলেন। আমি 51-49 জি আপনি বলেন না, উনি কিন্তু বলটা আপনার করে ঠেলে দিয়ে বলেছেন যে এবার বলটা সরকারি দায় আপনি বলেছেন। নো নো নো, আপনি নিজেদের কথা বললেন। আমি ইনাম ভাইয়ের সাথে ভিন্ন মত, সরকারের টোটাল দায় হতে পারে না, বিরোধী দলকে দায় নিতে হবে। তবে সরকার যেহেতু গভর্ন করার দায়িত্বে, উনি যেহেতু নেতৃত্বে, তার 51% দায়িত্ব নিতে হবে। না তাতে উনি ঠিকই বলেছেন, মানে সকলের দায়িত্ব। আমি সেইটা কিন্তু প্রথম বলেছিলাম সকলের, আমি কিন্তু সকলের বলেছিলাম প্রথম, আমি ভাগাভাগিটা করিনি। কিন্তু কথাটা হচ্ছে এই যে সত্যিকার বলতে গেলে দেখুন আজকে যে বিএনপির অফিসটা কারারুদ্ধ হয়ে আছে, কেউ ঢুকতে পারছে না, এবং সেখানে প্রহরা দেখবেন যে কি এই ধরনের কঠিন প্রহরা সামনে রয়েছে, ভেতরে কেউ নেই। একজন ছিলেন রিজভী, তাকে বের করে নিয়ে আসা হয়েছে, বেচারা অসুস্থ, তিনি আজকে বারডেমে
বলছেন টানা হিচড়া করে। আপনি সেদিনও মন্তব্য করেছিলেন, উনি মন্তব্য করেছিলেন যে এটা খুব অন্যায় হয়েছে যে টানা হিচড়া করে তাকে অফিসে বন্ধ করে, অফিস লড্ডভড্ড করে তাকে বের করে দেওয়া হচ্ছে। হি অলসো কমেন্টেড অন দিস। তো কথা হচ্ছে যে ব্যাপারটা সত্যি সত্যি তাই হচ্ছে সাধারণ নাগরিক হিসেবে বলেছেন। আইনগত দিক, আইনগত ঠিকই বলেছেন, আমি ঠিকই বলেছেন। আমি সেজন্যই বলা হচ্ছে যে কারারুদ্ধ হয়েছে, সিনিয়র লিডার্সরা সব কারারুদ্ধ হয়ে আছেন। এমনকি সিনিয়র সাংবাদিক এবিএম মুসা বলেছেন আমি কারারুদ্ধ হওয়ার ভয়ে আছি। উনি বলেছেন কারারুদ্ধ। এবং আজকে শুধু মাননীয় প্রধানমন্ত্রী, শুধু ঢাকারই প্রধানমন্ত্রী, বাইরে আর কোনো কর্তৃত্ব কোথাও নেই, এসব কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন আমি বন্দী হওয়ার বা কারারুদ্ধ হওয়ার আশঙ্কায় রয়েছি, এই জাতীয় কথা তিনি মন্তব্য করেছেন। আজকে যেখানে হচ্ছে যে সত্যি সত্যি যে দেশের উপর যে নিয়ন্ত্রণটা, যে সরকারের যে প্রধান কারণ ছিল, নিয়ন্ত্রণটা সরকার হারিয়ে ফেলেছেন বলে এটা নিশ্চিত বিশ্বাস। আজকে ধরুন আজকে ফিফার এই যে গোল্ড কাপটা এসেছে, আমাদের সবার ইচ্ছে ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা দেখবো, সেটা জনগণ দেখবে, কিন্তু সেখানে একটা সেফ বিবেচনা করছেন না সরকার, এই নিশ্চয়তা বিধান করতে পারছেন না, সেই জন্য এটাকে একটা হোটেলে নিয়ে রেখে দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারলো না, চলে কারণ জানেন তো, এক গামলা খনার বচন অনুসারে এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়। যে একটা লোক যে ককটেল মারবে সেই কারণে একটা যাই হোক ককটেল মারুক, এই জন্যই তো সরকারের ইনাম ভাই একটা সেকেন্ড, এই যে একটা ককটেল এক ফোঁটা চেনা যেহেতু এক গামলা দুধকে নষ্ট করে ফেলতে পারে, সুতরাং আমাকে এক ফোঁটা চেনাকে তো গুরুত্বের সাথেই ঠেকাতে হবে। তো সরকার যদি জানে, বিবেচনা করতে হবে যে এটাও গুরুত্বপূর্ণ। সুতরাং বিরোধী দলের যে দাবিগুলি আমি মনে করি একসাথে একটা প্রসেসেই, যে একদিকে এই সমস্ত কর্মসূচি বাতিল হবে, বিরোধী দলকে দায়িত্ব নিতে হবে, আর সরকারের দিক থেকে কতগুলি ডেমনস্ট্রেশন দিতে হবে যে রাজনৈতিক দলের নেতৃত্ব, আমি কিন্তু যুদ্ধাপরাধীদের কথা মিন করছি না, রিয়েল রাজনৈতিক নেতৃত্ব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া, মিটিং মিছিল করতে দেওয়া, অন্তত বিএনপিকে, জামাতের কথা বাদ রাখেন। কিন্তু আমি এইগুলি করে সরকার যদি তারপরে বলতো, আমার মনে হয় এটা মানানসই হবে। নইমের সাথে একটা একমতই হচ্ছে। জুলাস এখানে ফেসবুকে লিখেছেন যে শুধু পাকিস্তান নয়, অন্যান্য দেশও আমাদের দুই দলের এই সম্পর্কে সুযোগ নিচ্ছে, যেটা আপনি বলেছিলেন। আচ্ছা, পাশাপাশি আরেকজন জেসি বলেছে যে কাদের মোল্লা যে প্রকৃত অপরাধী এখন তা পরিষ্কার করলো পাকিস্তানের পার্লামেন্ট, যেটা বলেছে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলেন। আমি প্রবীণ সাংবাদিক নাইমুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখি। উনি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছিলেন যে আমি ক্ষমতা চাই না, দেশে শান্তি চাই, এবং তার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে গেছিলেন, নাইমুল ভাই তখন বলছিলেন টকশোতে যে দেখবেন উনি আসলে একটা সমাধান হয়ে যাবে, আমি আশাবাদী এবং অবশ্যই হবে, দেখবেন একটা সমাধান হবেই। তা নাইমুল ভাই কি বর্তমানে কি আর কোনো সম্ভাবনা দেখছেন? আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ নঈম ভাই, আপনাকে আমি কিন্তু অনেস্টলি বলি, আমি এখনো কিন্তু সমস্যার সমাধান দেখি। এমনকি এটা আমাকে অনেকে হাস্যকর, কিন্তু আমি কিন্তু মাস দুয়েক আগে থেকেই বলছি যে পসিবলি আমরা একটা ইন্টারিম ইলেকশন দেখব, যে ইলেকশনটা আমাদের সমাধান না। আমরা এগুলি এই অব্যাহতভাবে টকশোতে এটা নিয়ে বিতর্ক নিন্দা করতে থাকবো যে ইলেকশনটা খুবই বাজে হয়েছে, এটা সেটা। আওয়ামী লীগও এটা অস্বীকার করবে না, এরপরেরটা ভালো হবে। এটা কারণ কি? কারণ আমরা আমাদের রাজনীতিটাকে যেভাবে থিওরিটিক্যালি উপস্থাপন করি, রিয়েল লাইফে রাজনীতিটা হচ্ছে যে বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী লিখতে পারে তার রেজিউমেতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখতে হবে 2 বার। এটা গ্রহণযোগ্য না আওয়ামী লীগের কর্মীদের কাছে। এই একটা নির্বাচন হবে, তারা সকলে 3 বারের মতো এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন। আমি বিশ্বাস করি যে দেশ বিদেশ, আমাদের যে ব্যবসা বাণিজ্য, শুধু দেশের ভিতরের ব্যাপার না, কিন্তু আমাদের অস্তিত্বের সংকট, ইউরোপিয়ানরা জিএসপি বাতিলের আলাপ আলোচনা করছে। যদি এই ধরনের ঘটনা ঘটে, 2 দলের উপরই ভয়ঙ্কর একটা চাপ আসছে, মানে অলরেডি আছে, আরো বেশিভাবে আসবে। তারা 2 জন ভয়ের ভারসাম্যেই একটা সমাধান করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যদি তারা না করেন, 2টো দলই ক্ষতিগ্রস্ত হবেন। মনে হতে পারে আপাতত, মানে প্রাথমিকভাবে বা ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হবে মনে হবে বিএনপি, কিন্তু লঙ্গার টার্মে আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা 2 নেত্রী ভালো করেই বুঝেন, এবং আমি এই জন্যই তখনও বিশ্বাস রেখেছি, এখনো বিশ্বাস রাখি। এবং আমি কিন্তু এই যে 10th পার্লামেন্টের কথাটা আমি এই
আজকের এই টেলিভিশনের অনুষ্ঠানেও বলেছি যে মধ্যবর্তী একটা ইলেকশন সম্ভবত আমাদের পার করে দিতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এখানে বলতে চাই যে মধ্যবর্তী ইলেকশন যেটা বলা হচ্ছে সেটা মধ্যবর্তী হবে জানুয়ারির মধ্যবর্তী আর কি। এটা মানে মধ্যবর্তী ইলেকশন মানে এই যে দশম নির্বাচনে যেটা অনুষ্ঠিত, সকল নির্বাচন তো নয়, প্রহসনও নয়, কিছুই নয়। এটাকে 5 তারিখের পরে আর 2-3 দিনের বেশি সময় দেওয়া উচিত হবে না। আমাদের সময় খুব অল্প, যেটা উনি বললেন, আমাদের অর্থনীতি থুবড়ে পড়েছে, আজকে সাদা পতাকা দিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আজকে আমাদের চিন্তা করে দেখেন, মানুষের জীবনের কথা আমি সে প্রসঙ্গে যেতে চাচ্ছি না, আপনি চিন্তা করে দেখেন অর্থনীতির কথাটা সবাই বলছে, তারা ইমোশনাল হিসেবে, আমি দেখছি শিল্পপতিরা ইমোশনাল হয়ে গেছেন। তারা দেশে কি অবস্থা হচ্ছে, ক্ষতি হচ্ছে, বিনিয়োগ উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দর বেগুন সুগার মিল আজকে বন্ধ হয়ে গেছে, আপনি দেখেছেন আখের খেতে নিয়ে পাচ্ছে না, কি যে ক্ষতি হচ্ছে। এগুলো আর খেয়াল খুশির সমর্থন নয়। যে শখ হয়েছে 3বারের মতো হওয়ার, ঠিক আছে বাবা, 5 তারিখ হয় 3বারে হয়ে গেল, বাস 6 তারিখে নির্বাচনটা নাকচ করে দিন। 6 তারিখে নির্বাচন নাকচ করে অন্য নির্বাচনের আয়োজন হবে না। মানে এটা হয়তো পলিটিক্যাল যার ইয়েতে আমাদের ডেলিভারেশন এটা নাকচ হবে। আইনের দৃষ্টিতে ওই এটা 96 হবে। এবং এতে কিন্তু ভালোর দিক আছে। তখন আমরা সিভিল সোসাইটি তিনের সমতা আনার ব্যাপারে আমি প্রথমবার শুনলাম। এটা আমি আগে শুনি না, এটা সমতাটা আমি আনলাম, মানে আমি এক ধরনের সাইকি রিডিং করি, আমি আমার এটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো অফিশিয়াল স্টেটমেন্ট না। আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি, এখন আমরা আশার কথা শুনতে চাই। এই যে বলা হচ্ছে যৌথ বাহিনী এখানে আসবে, যৌথ বাহিনী ঢাকায় রাখা হবে এবং কতগুলো দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসীরা করেছে। 71 সনে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এসব কথা প্রায় আমরা শুনেছি, এই সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, যৌথ বাহিনী এবং যৌথ বাহিনী। আজকে শুনে যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় ক্যাম্প করবে। যৌথ বাহিনী কারা? যৌথ বাহিনী পুলিশ আছে, র্যাব আছে, এর কিন্তু আর্মিও থাকে কিনা জানি না, বিডিবি থাকে, তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করবে। এসব এগুলো আপনাকে এটা কি ইয়ে হবে? এটা কি দখলকৃত দেশ? এটা কি আমরা দখলদার বাহিনী থাকবে? আমার একটা কথা শুধু এখন আমরা, হ্যাঁ এটা আমি বলছি পরিষ্কার কথা, এখন অনেক হয়েছে, ইনাফ ইজ ইনাফ। আমি সরকারকে বলতে চাচ্ছি, সব দলকে বলবো, বিশেষ করে সরকারকে বলবো, কারণ সরকারের হাতে লাঠিমটা ওদের কাছে, বলবো যে এটা প্লিজ এটা বন্ধ করুন, অবিলম্বে বন্ধ করুন। এই প্রহসন, এই নরহত্যার এইসব আয়োজনটা যেন আমরা দেখতে চাই না, বন্ধ করুন। আপনারা ঘোষণা করুন যে 5 তারিখের পরে এটাকে করে যেভাবে ফেব্রুয়ারি মাসে করা হয়েছিল, আগে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে পার্লামেন্ট হওয়ার পর এটাকে নাকচ করে আরেকটা করা হবে, ওই ধরনের ঘোষণা দিয়ে দিন। ঘোষণা দিয়ে আপনারা কিভাবে করবেন, যেটা আমাদের উবায়দুল কাদের সাহেব বললেন, আমার মনে হয় আই হোপ হি উইলস দিস, যে এখনই আপনারা আলোচনা শুরু হয়ে গেছে, তিনি বলছে আলোচনা শুরু হয়েছে আগামী নির্বাচন সম্পর্কে। সেই আগামী নির্বাচনটা অবিলম্বে জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে করুন, এবং আপনারা কিভাবে করবেন এটা ঠিকঠাক করুন, এবং দেশের ইকোনমিকে এটা এসিওরেন্স দিন এখন এই মুহূর্তে। কেননা এভরিডে ইজ ভ্যালুয়েবল টু আস, প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে, রক্তক্ষয় হচ্ছে, অর্থনীতির ক্ষতি হচ্ছে, আমরা আর সইতে পাচ্ছি না, আর আমাদের ক্ষমতা নেই। কান্ট্রি ইজ ব্লিডিং টু ডেথ। এখানে আমাদের এই মুহূর্তে আমি সমর্থন করেই বলছি যে একজন অত্যন্ত প্রবীণ সাংবাদিক হিসেবে তিনি যে কথা বলেছেন, আমার মনে হয় তিনি দেশপ্রেম উদ্বুদ্ধ এই কথাটা বলেছেন। একটা আছে যে তামিনা হক, বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ at UN should protest in UN meeting on this issue। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি শিষ্টাচার বহির্ভূত বা এরকম জিনিসের জন্য, তারপরও আপনি যেটা বলেছেন যে এই যে যৌথ বাহিনী কেন বা এটা, কিন্তু মানে আমার ইয়েটা হলো যে আমরা নাগরিক হিসাবে সবাই যারা নাগরিক যেটা বলছে হ্যাঁ জননিরাপত্তার যে কথাটা আসছে, মানুষ আতঙ্কিত কেন? আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, যৌথ বাহিনী তো আমাদেরই বাহিনী, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদেরকে প্রয়োজন হবে আসলে। কারণ যেই রকম সৃষ্টি হয়েছে সেটা শুধু পলিটিক্যাল একটা ডায়ালগের জন্য যেতে গেলেও অন দি ফিল্ড একটা নিরাপত্তা বোধ সৃষ্টি করার জন্য দরকার। যৌথ বাহিনী মানেই নিপীড়নের জন্য না, কিন্তু এটা নিশ্চয়তা, স্বস্তি দেওয়ার, নিরাপত্তা বিধানের সংরক্ষণের জন্য। কিন্তু আমি আরেকটা কথা বলি বিনীতভাবে, কেউ আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু আমি কিন্তু তড়িঘড়ি সমাধানটা খুব ভালো হবে না, কারণ আমাদের একটা স্থায়ী সমাধানে যেতে হবে। বাংলাদেশকে বলা হয় একটা কি আনকাট ডায়মন্ড, এটাও তো একটা কথা বলা হয় যে এটাকে ভালো করে কাটলে দামি ডায়মন্ড হইতে পারে বাংলাদেশ, এবং সেই সম্ভাবনা আমরা দেখাচ্ছি। আমাদের কিন্তু কেবল নির্বাচনটা সমস্যা না,
আমাদের নির্বাচনী ব্যবস্থার একটা স্থায়ী সমাধান, নির্বাচন কমিশনকে আমরা কিভাবে স্থায়ীভাবে শক্তিশালী করব যাতে বারবার প্রশ্ন না ওঠে, আমরা কিভাবে আমাদের দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব যেন এটা এফিশিয়েন্টলি কাজ করতে পারে, আমরা কিভাবে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটাকে প্রকৃত স্থানীয় সরকার হিসেবে কায়েম করব, এগুলি দরকার। আমাদের নারীর যে অংশগ্রহণ রাজনীতিতে কিভাবে করব, এইগুলির ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হওয়া দরকার। আমাদের কিন্তু এন্তার বিষয় আছে যেগুলির সমাধান হওয়া দরকার। দুই দলকে ছাড়া এই সমাধান হবে না। যখন এই নির্বাচনটা হবে, যেটা সুবিধাটা কি, এই নির্বাচনটাকে আমরা এটা খামখেয়ালের নির্বাচন হিসেবে, এটা বাস্তবতা হিসেবে শুধু মেনে নিব, মুখে পলিটিক্যালি এটারে ডিনাউন্স করতে থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি মেনে নিবে। আওয়ামী লীগও কিন্তু 96 এর 15 ফেব্রুয়ারি নির্বাচন মানে না, আবার মানে কি, মুখে মানে না, কাজে মানে। এইটারও একই দশা হবে। কিন্তু আমরা যদি 2-3 মাস 6 মাস ধরে ডায়ালগ করে ওয়ান্স ফর অল বাংলাদেশের অনেকগুলি বিষয়ে একটা স্থায়ী সমাধান, এর মধ্যে এটাও ইনভলভ যে লং টার্ম মুক্তিযুদ্ধ নিয়ে কোন দলের একাধিপত্য থাকবে না, আমরা সন্ত্রাসবাদী রাজনীতি আর এলাও করব না, ধর্মভিত্তিক রাজনীতিও কিভাবে থাকবে সেটারও গাইডলাইন থাকবে। আমি কিন্তু অনেস্টলি বিশ্বাস করি এইগুলিও, কারণ এই মুক্তিযুদ্ধ নিয়ে একটা দল মুক্তিযুদ্ধের পক্ষে আর আরেকটা দল বলবে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী, তাহলে তো বিরোধী দল হলে তো এই নির্বাচনে এই দলটাকে এমনিতেই অংশগ্রহণ করতে দেওয়া উচিত না, যদি আমরা সত্যি বিশ্বাস করি। বিএনপি বলে আমরা মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধার দল। সুতরাং আমার কথা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলিতে একটা কম্প্রিহেন্সিভ এবং পারিবারিক ব্যাপারও, যেগুলি আমরা মুখে উচ্চারণ করতে চাই না, আমাদের দুই প্রধান ফ্যামিলি যেটা বলি রাজনীতির, তাদের মধ্যে পারিবারিক বিষয়ও আছে, যেটাও আমাদের সমাধান করতে হবে। শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা এর জন্য যদি মনে করা হয়, এটা যদি দৃঢ় বিশ্বাস হয় আওয়ামী লীগের যে এটা খালেদা জিয়ার পরিবার থেকে এটা পরিকল্পনা করা হয়েছে, এটা তো নিশ্চয়ই একটা বিগ প্রবলেম। এটা তো একটা ওয়ান্স ফর অল উই হ্যাভ টু রিজলভ ইট। এটা যে কোনোভাবে আমি মনে করি এগুলির সলিউশন করা সম্ভব। এবং আমি ওই যে দুইটা দল যে আমাদের আলোচনায় বসেছিল তারানকোর সাথে, এবং সর্বশেষ উনি চলে যাওয়ার পরও তো থার্ড বৈঠকটা হলো, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার কিন্তু মনে হয় তারা জানেন যে দশম নির্বাচন নিয়ে তারা আসলে আলোচনা করছেন না। তারা 11তম সফল হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমাদের সকলকে চেষ্টা করতে হবে যেন সফল হয়। আমরা যেন একটা অসাধারণ কনসেনসাস, যেটাকে আমি নাম দিতে চাই ঐতিহাসিক সমঝোতা, যেই সমঝোতার পূর্ব শর্ত মুক্তিযুদ্ধ, যেই সমঝোতার পূর্ব শর্ত হচ্ছে জেনুইন লিবারেল ডেমোক্রেসি, ধর্মান্ধতা এবং উগ্র ধর্মীয় জঙ্গিবাদের বিপক্ষে, এবং আরো যেগুলি বললাম, সেই রকম একটা যদি ঐতিহাসিক সমঝোতা আমরা করতে পারি, আমি মনে করি আমাদের এই 6 মাস 1 বছরের অপেক্ষা ব্যর্থ হবে না। আচ্ছা, আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, উনি 6 মাসের কথা বলেছেন, আমার আমি বলছি যে এই যে বর্তমানে যে নির্বাচন হয়েছে, এটা নিঃসন্দেহে সর্ববাদিসম্মত এটা বোগাস ও গ্রহণযোগ্য নির্বাচন, হাস্যকর নয়, এটা অগ্রহণযোগ্য বোগাস নির্বাচন। এই বোগাস নির্বাচনকে বোগাস আচ্ছা আমি বলছি এটা করে দিয়ে অবিলম্বে তিনি যেটা বলছেন যে আমরা একটা স্থায়ী সমঝোতার পথে কিন্তু অবিলম্বে এগিয়ে যেতে হবে, এবং একটা কথা শুধু, এবং এই যে বর্তমানে যে অথর্ব কর্মবন্ধ একটা নির্বাচন কমিশন আছে, এটা প্লিজ মেহেরবানি কর্মোপযোগী করুন। দৃষ্টি আকর্ষণ করছি, দুটো জিনিস বলছি। একটা হচ্ছে আমি ওনার সাথে টোটালি ডিসএগ্রি করি। উনি বলেছেন যে শব্দগুলো ব্যবহার করেছেন এই বর্তমান ইলেকশন নিয়ে, আই ডিসএগ্রি উইথ দ্যাট। আই থিঙ্ক হি শুড নট ইউজ সাচ অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ। আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সম্বন্ধে যে উনি ব্যক্ত করেছেন, ওনার মনে রাখা উচিত বিএনপি কি করেছিল 2006 সালের আগে, কিরম জাতীয় নির্বাচন কমিশন সৃষ্টি করেছিল, তার চেয়ে এটা অনেক বেশি ভালো। এবং এইটার কারণে আমাদের যেটা হচ্ছে, যেটা নাইম বলেছে সেটা আলাদা, সেটা হচ্ছে উভয় দল পক্ষ আলোচনা করে, আলোচনার মাধ্যমে একটা সমঝোতা আনা, লং টার্ম সমঝোতা। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আপনাদেরকে ধন্যবাদ এই স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, এবং আমরা আশা করব আমরা আজকে যে আশাটা করলাম একটা সমঝোতা হবে, এবং এটা দীর্ঘমেয়াদী, এটা আমাদের সম্মিলিত আশা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।